ময়নাতদন্তের পরই বিমান দুর্ঘটনায় নিহতদের লাশ দেশে এনে শনাক্ত করা হবে। কাঠমান্ডুতে ব্রিফিংয়ে বিমানমন্ত্রী, সেনা প্রধানের সঙ্গে বৈঠক। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার জামিন রোববার পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। এজলাসে দুপক্ষের আইনজীবীদের উত্তপ্ত বাক্য বিনিময়। অগ্নিকাণ্ডে দীর্ঘ সময়েও দেখা মেলে না গ্যাস ও বিদ্যুৎ সেবা সংস্থাগুলোর। আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের, বেড়ে যায় ক্ষয়ক্ষতি। গত ২০০ বছরে রংপুর দিনাজপুর অঞ্চলে অস্তিত্ব হারিয়েছে ৩০টি নদী, মরতে বসেছে আরও ৭০টি। নদীগুলো রক্ষার আকুতি পরিবেশবিদ সহ সবার। এবং নিদাহাস ট্রফিতে নিজেদের তৃতীয় ম্যাচে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে কালো ব্যাজ পরে খেলবেন টাইগাররা। আমার সংবাদের সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। নেপালে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের লাশ এখনও দেখার সুযোগ পাননি বাংলাদেশ থেকে কাঠমান্ডু যাওয়া স্বজনরা। তবে আজ সকালে নেপালের সেনা প্রধান জেনারেল রাজেন্দ্র ছেত্রীর সাথে জরুরি বৈঠক শেষে বাংলাদেশের বিমানমন্ত্রী শাহজাহান কামাল জানিয়েছেন, ময়নাতদন্ত শেষ হলেই নিহত ২৬ বাংলাদেশির মরদেহ দেশে নেওয়া হবে। যদিও বিমান দুর্ঘটনায় মোট নিহতের মধ্যে থেকে এখনও বাংলাদেশি ২৬ জনকে আলাদাভাবে শনাক্ত করা যায়নি। বিমানমন্ত্রী আরও জানান, উচ্চতর চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে চিকিৎসক আনতে চাইলে সব ব্যবস্থা করারও আশ্বাস দিয়েছেন দেশটির সেনা প্রধান। তবে বাংলাদেশ থেকে চিকিৎসক নেপালে পাঠানো হবে কিনা তা আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে বৈঠক শেষে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। এদিকে আজ দুপুর ১২টার দিকে আহতদের সর্বোচ্চ চিকিৎসা ও নিহতদের লাশ দ্রুত দেশে ফিরিয়ে নেওয়ার জন্য নেপালের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে বিমানমন্ত্রীর। এখন দুইটা পয়েন্ট আমাদের সামনে আছে। একটা হলো আমাদের ডেড বডি গুলা আইডেন্টিফাই করা। আমি জেনারেল সাহেবকে বলছি যে আমরা ডেড বডি গুলা নিয়ে যেতে চাই। আমরা প্রস্তাব করছি যে আমরা বাংলাদেশে নিয়ে যাব। এখানে আইডেন্টিফাই করা তো এখন সকলের পক্ষে বাংলাদেশ থেকে এখানে আসা সম্ভব নয়। যদি আমরা এগুলো ক্যারি করতে পারি তাহলে ওনারা পারমিশন দেবেন কিনা। পোস্টমর্টম কতগুলো নিয়ম কানুন আছে, এগুলা কমপ্লিট হওয়ার পরেই ওনারা পারমিশন দেবে। পোস্টমর্টম হলে তো আমরা ওনারা আশা দিচ্ছে আমাদেরকে যে আপনারা নিতে পারবেন। দর্শক, এই মুহূর্তে নেপালের কাঠমান্ডুতে আছেন আমাদের রিপোর্টার ওমর ফারুক। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ওমর। শাফিন, আপনি জানেন যে আজ তৃতীয় দিনে পড়েছে ইউএস বাংলার যেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে তাদের বিমানের সেদিনের পর। তবে এখনো পর্যন্ত কিন্তু এখান থেকে আহত যে 10 জন আছে তাদেরকে দেশে ফিরিয়ে নেওয়া যায়নি এবং তাদের চিকিৎসার বিষয়ে কিন্তু এখানে যারা স্বজনরা এসেছেন তারা অভাব অভিযোগ করছেন যে তাদের যথাযথ চিকিৎসা হচ্ছে না। এবং আজ তৃতীয় দিনে পড়েছে বাংলাদেশের পক্ষ থেকে এবং নেপালের সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হচ্ছে, আশ্বাস দেওয়া হচ্ছে যে এই মৃতদেহগুলো ফিরিয়ে নেওয়ার ব্যাপারে যত দ্রুত সম্ভব সেটি করা হবে। তবে এখানে সার্বিকভাবে বিভিন্ন জনের সাথে কথা বলে যেটি মনে হচ্ছে সেটি আসলে খুব সহসাই যে সম্ভব হবে সেটি আসলে ধারণা করা যাচ্ছে না। এর পেছনে যে কারণটি রয়েছে সেটি আপনাকে বলি, সেটি হচ্ছে যে এই বিমান যে দুর্ঘটনাটি ঘটে এবং যারা এখানে আহত হয়েছেন এবং যারা মারা গেছেন তারাই মূলত এই বিমানের দুর্ঘটনার সময় যে আগুন লেগে যায় সেই আগুনে তারা মারা গিয়েছেন এবং তাদের মোটামুটি কাউকেই আসলে শনাক্ত করা যাচ্ছে না। আজকে নেপালের সেনাপ্রধানের সাথে যে সৌজন্য সাক্ষাৎ সেনাপ্রধান আমাদের বিমানমন্ত্রীর সাথে করেছেন, সেখানে বিমানমন্ত্রী তাকে প্রস্তাব দিয়েছেন যে বাংলাদেশের যারা মৃতদেহগুলো রয়েছে 26 জনের মৃতদেহ তাদেরকে যেন শনাক্ত করা ছাড়াই তাদেরকে দেশে নিয়ে যাওয়া হয় এবং সেই ব্যবস্থা যেন নেপাল সরকার করে। কিন্তু এখানে একটি জটিলতা রয়েছে, সেটি হচ্ছে যে এই মৃতদেহগুলোর মধ্যে মোট 49 জন মারা গিয়েছে এবং সেখানে 26 জন হচ্ছে বাংলাদেশের। তার মানে হচ্ছে এখানে অন্যান্য দেশের নেপালি এবং অন্যান্য দেশের মানুষদেরও কিন্তু মৃতদেহ রয়েছে। সেখানে যদি শনাক্তই না করা যায় তাহলে আসলে কাদের মৃতদেহ আসলে সেখানে নিয়ে যাওয়া হবে, সেই 26 জন এবং কোন 26 জন এবং তারা যে বাংলাদেশি সেটি বা কিভাবে শনাক্ত করা হবে সেই
জটিলতায় কিন্তু এখানে আটকে আছে এই বিষয়টি, এবং এইটি কিভাবে সমাধান করা হবে এমন প্রশ্ন করা হয়েছিল বিমানমন্ত্রীকে। তিনি আসলে তাৎক্ষণিকভাবে তার জবাব দিতে পারেননি, আসলে তাৎক্ষণিকভাবে সেটার জবাব নেইও, এবং সেটি বের করার জন্যই বিমানমন্ত্রী আজ দুপুরেই, এখন থেকে কিছুক্ষণ পরেই দুপুরে নেপালের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন। এরপর এখন থেকে কিছুক্ষণ পরে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করবেন এবং এই বিষয়গুলো আসলে তারা বের করার চেষ্টা করবেন, আসলে কিভাবে এই মৃতদেহগুলো নিয়ে যাওয়া হবে। এবং আপনাকে আমরা বলছিলাম যে এখানে আহত রয়েছেন এবং আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাদের স্বজনরাও এখানে আসে। আমাদের সাথেই একজন স্বজন আছেন যিনি তার আহত ব্যক্তিকে এখানে দেখার জন্য তিনি এখানে এসেছেন। আমরা তার সাথে আলাপ করব যে আসলে তাদের কি অভিজ্ঞতা। আপনারা তো এসেছেন সেখানে, আসলে আহতদের কি অবস্থা, আপনারা কেমন দেখেছেন? আসলে বাংলাদেশ গভর্নমেন্ট যে পদক্ষেপ নিয়েছে এটা একটা প্রশংসার দাবি রাখে। সেখানে আপনারা রোগীদের কি অবস্থা দেখেছেন? আমি রোগীদেরকে যে অবস্থা দেখেছি, প্রত্যেকটা রোগীকে এই দেশের গভর্নমেন্ট ভালো ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করছেন। এবং আমার রোগী যে শেখ রাশেদ রুবায়েত, সে আমার ফার্স্ট কাজিন, উইং কমান্ডার রায়হানের ব্রাদার ইন ল। তার পজিশন আল্লাহর রহমতে অনেক ভালো এবং ভালো ট্রিটমেন্ট পাচ্ছে। এবং আমরা মনে করি যে আরো একটু স্টেবল হলে তারা যদি যেতে চায়, আমরা বাংলাদেশে হয়তো নিয়ে যাব। যারা খুবই গুরুতর আহত তাদের ফ্যামিলিগুলোর কি অবস্থা বা তাদের কি অবস্থা? আমি যাদেরকে দেখেছি প্রত্যেকের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে কথা বলার চেষ্টা করেছি। আমি একজন অ্যাক্সিডেন্ট যে করেছে তার প্রতিনিধি হিসেবে এখানে আসার পরে দেখলাম যে প্রত্যেক ডক্টরের সাথে টাইম টু টাইম কমিউনিকেশন করছে। এবং আপনার একজন বললেন যে এখানে একজন আহত ব্যক্তি আছেন, তার সাথে আপনি কথা বলেছেন, তো উনি কি আপনাকে জানিয়েছেন যে আসলে কিভাবে এই দুর্ঘটনাটি ঘটেছে? এটা আসলে তার স্টেটমেন্ট। আমি তাকে পার্সোনালি জিজ্ঞাসা করলাম যে ভাইয়া অ্যাকচুয়ালি তোমার এক্সপিরিয়েন্সটা আমাকে একটু বলো। সে কি বলেছিল? তখন সে আমাকে বলল যে আমি জাস্ট ল্যান্ডিং এর আগ পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যে সেটা ল্যান্ড করছে, কিন্তু একটা পর্যায়ে দেখলাম যে বিমানটা হঠাৎ ডান পাশে কাত হয়ে পড়লো। এরপরে আমি কি পজিশনে গেলাম, বাট এরপর আর আমি আমার নিজের। আপনাকে ধন্যবাদ শাফিন। আপনি শুনছিলেন যে আসলে এখানে এখন একটি প্রশ্ন যে এই আগুনটি কি ল্যান্ডিং এর আগে ধরেছে নাকি পরে ধরেছে। এখন আমরা একজন ভিকটিমের আত্মীয়ের সাথে কথা বললাম এবং সেই ভিকটিম যিনি প্রত্যক্ষদর্শী তিনি জানাচ্ছেন যে সেই ক্ষেত্রে ল্যান্ডিং এর পরে আসলে আগুনটি ধরেছে। তার মানে হচ্ছে যে যেই কথাটি বলা হচ্ছে যে ল্যান্ডিং এর সময়ে যে মিসকমিউনিকেশনের কথা বলা হচ্ছে সেটির এক ধরনের কিন্তু ভিত্তি পাওয়া যাচ্ছে। শাফিন, এই ছিল এখন পর্যন্ত আমার হাতে সবশেষ। দর্শক, নেপালের কাঠমান্ডু থেকে সহকর্মী ওমর ফারুক জানাচ্ছিলেন সেখানকার সবশেষ খবর। যান্ত্রিক ত্রুটির কারণে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত হয়নি বলে জানিয়েছেন নেপালের সিভিল এভিয়েশনের মহাপরিচালক সঞ্জীব গৌতম। গতকাল দুর্ঘটনার বিষয়ে সবশেষ তথ্য জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। দক্ষিণ দিক থেকে অবতরণের নির্দেশ অমান্য করে বিমানটি উত্তর দিক থেকে অবতরণ করেছে। আবার একই সাথে পাইলটকে উত্তর দিক থেকেও অবতরণের নির্দেশনা দেওয়া হয়েছিল। আসলে আমার মনে হচ্ছে যান্ত্রিক ত্রুটি নয়, দুই ধরনের নির্দেশনার কারণে বিমানটি দুর্ঘটনার শিকার হতে পারে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ একটি কমিটি গঠন করেছে। দর্শক, নেপালে বিমান দুর্ঘটনায় হতাহতদের খবর জানাতে এই মুহূর্তে বারিধারার ইউএস বাংলা এয়ারলাইন্স কার্যালয়ে আছেন রিপোর্টার শুভ খান ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার ইমতিয়াজ আহমেদ। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যাব শুভর কাছে। শুভ। শাফিন, আমি এখন ইউএস বাংলার বারিধারা কার্যালয়ে রয়েছে। তো সকাল থেকে আমরা এখানে অবস্থান করেছি। তো ইউএস বাংলার যে ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশেষ করে গত কয়েকদিন আমরা যেমনটি দেখেছি যে এই ইউএস বাংলার মহাব্যবস্থাপক কামরুল ইসলাম তিনি আমাদেরকে এই বিমান দুর্ঘটনার সবশেষ আপডেট খবরগুলো আমাদের জানাচ্ছিলেন, কিন্তু তিনি এখনও কার্যালয়ে আসেননি। তো আমরা মুঠোফোনে কিছুক্ষণ আগে তার সাথে কথা বলে জানতে পেরেছি যে ইউএস বাংলার যে 7 সদস্যের একটি প্রতিনিধি দল এই মুহূর্তে কিন্তু নেপালে অবস্থান করছে এবং তারা নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনা, পাশাপাশি আহতদের চিকিৎসার খোঁজ খবর নেওয়ার জন্য তারা অবস্থান করছেন নেপালে এই মুহূর্তে। তো কামরুল ইসলাম যেটি আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত কিন্তু মরদেহ দেশে ফেরত আনার ব্যাপারে যে অগ্রগতি সে সম্পর্কে তিনি কিন্তু খুব একটা সুখবর দিতে পারেননি, কারণ তিনি জানিয়েছেন যে মরদেহ শনাক্ত করার একটি ব্যাপার রয়েছে। সুতরাং এই মরদেহ যারা নিহত হয়েছেন তাদের মরদেহগুলোর ডিএনএ টেস্ট করা হবে, এরপরেই মূলত নেপাল কর্তৃপক্ষ বাংলাদেশের কাছে মরদেহগুলো হস্তান্তর করবে। তো সেই প্রক্রিয়াটি
প্রক্রিয়াটি বেশ দীর্ঘ, তিনি তেমনটাই বলেছেন। সুতরাং সেই প্রক্রিয়াটি শেষ হলে কিন্তু যত দ্রুত সম্ভব মরদেহগুলো বাংলাদেশে ফেরত আনবেন। এছাড়া তিনি আরও বলেছেন যে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার সমস্ত খরচ কিন্তু বহন করবে ইউএস বাংলা এয়ারলাইন্স। পাশাপাশি মরদেহগুলো দেশে আনার যে ব্যাপার রয়েছে সে খরচগুলো কিন্তু ইউএস বাংলার পক্ষ থেকে বহন করা হবে। তো এই ছিল মোটামুটি, এই ছিল এখানকার আজকের যে আপডেট তথ্য। এছাড়া গতকালকে যেমনটি ইউএস বাংলা কর্তৃপক্ষের কাছ থেকে দাবি করা হয়েছিল যে বিমান দুর্ঘটনার ব্যাপারে পাইলটের কোনো গাফিলতি ছিল না, সেটি কিন্তু পরবর্তীতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তারাও কিন্তু নিশ্চিত করেছে যে পাইলটের তেমন গাফিলতি ছিল না এবং পাশাপাশি বিমানেরও কিন্তু ত্রুটি ছিল না। তো শাফিন, এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ। আমরা এখন চলে যাব হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে আছেন আমাদের সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ। শুভ, আপনি যেমনটা বলছিলেন, আসলে আজকের কিন্তু ঢাকা এই যে আমরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছি, এখানে আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত আসলে স্বজনরা যে খুব বেশি এসেছেন তা না, যেহেতু গতকালকেরই আসলে স্বজনদের নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট চলে গিয়েছে। আজকের কিন্তু আসলে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত। তবে এখানে যে এখানকার নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, এপিবিএন এর পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং সেখানে যারা স্বজনরা যদি আসেন, তারা যদি কোনো অভিযোগ করেন, এখান থেকে তারা আসলে সেই যোগাযোগের ব্যবস্থাটা তারা করে দিচ্ছেন এবং স্বজনদের সব ধরনের সাহায্য সহযোগিতা তারা এখানে করছেন। আমি এখন মূলত রয়েছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটে। এখানেই আসলে মূলত যে লাশগুলো আসার কথা রয়েছে, যদি আজকের আসার সম্ভাবনা একদমই নেই। এখানে আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা আসলে বলছেন আজকের আসলে যারা নিহত হয়েছেন তাদের লাশ আসার তেমন কোনো সম্ভাবনা নেই, কারণ ওখানে আসলে যে পদ্ধতিগুলো অবলম্বন করা হচ্ছে কিংবা সেখানে ময়না তদন্তের পরে কিংবা ডিএনএ টেস্টের পরেই আসলে লাশগুলো বাংলাদেশে আসবে, সেই হিসাবে কিন্তু আজকের কোনো লাশ আসছে না। সেই তথ্যটা আসলে হয়তো যারা আত্মীয়স্বজন রয়েছেন কিংবা এখানে যারা নিকট আত্মীয় রয়েছেন তারা আসলে জানেন এবং অনেক নিকট আত্মীয় যেহেতু গতকালকে চলে গিয়েছেন, আজকের এখানে আসলে সেই আত্মীয় স্বজন কাউকে দেখতে পাচ্ছি না। তবে আগামীকাল কিংবা পরশু অনেকে এখানে আসতে পারেন, লাশ আসবে সেই মর্মে তারা অনেকেই যোগাযোগ করার চেষ্টা করছেন। কবে আসবে সেটা নিয়ে যেমন একটি বিভ্রান্তি রয়েছে, তারা আসলে বুঝতে পারছেন না তারা এখানে আসবেন নাকি আসলে ইউএস বাংলার অফিসে যাবেন, সেটা নিয়ে কিন্তু আত্মীয় স্বজনদের মধ্যে একটি দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে। আমরা গতকালকের অনেকের সঙ্গে কথা বলেছি এবং আজকেরও অনেকের সঙ্গে আমাদের ফোনে কথা হয়েছে, তারা আসলে বুঝতে পারছে না কবে আসতে পারে কিংবা আসলে কাদের সঙ্গে যোগাযোগ করলে মূল তথ্যটা তারা আসলে পেতে পারে। এই বিষয়টা নিয়ে কিন্তু একটি দ্বিধাদ্বন্দ্ব তাদের মধ্যে রয়েছে। আমরা সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, যদিও তাদের কাছ থেকে আজকের কোনো ধরনের আপডেট কিংবা নতুন কোনো তথ্য তারা দিচ্ছে না। তারা বলছেন আসলে এই বিষয়টা পুরোপুরি যেহেতু যেখানে ঘটনাটি নেপালে ঘটেছে সেখান থেকে আসলে বিষয়টি জানানো হবে এবং যেহেতু বাংলাদেশের বিমানমন্ত্রী নেপালে রয়েছেন, সেই বিমানমন্ত্রী আসলে সেখান থেকে আসলে তথ্যগুলো দেবেন কিংবা আপডেটগুলো বিমানমন্ত্রী বাংলাদেশে আসার পরেই আসলে বাংলাদেশের এখান থেকে যাবতীয় তথ্য কিন্তু আসলে জানানো যাবে। তবে পরবর্তীতে আমরা যে কোনো ধরনের তথ্য জানলে শাফিন আপনার মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। শাফিন, এই ছিল এখন পর্যন্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমার কাছে থাকা সর্বশেষ। দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সহকর্মী ইমতিয়াজ আহমেদ এবং ইউএস বাংলা এয়ারলাইন্স কার্যালয় থেকে সহকর্মী শুভ খান জানাচ্ছিলেন সেখানকার সবশেষ খবরাখবর। সময় সংবাদে আরও থাকছে, মালিক সমিতির দ্বন্দ্বের জেরে বরিশালের সঙ্গে ৬ জেলার বাস চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার জামিন রোববার পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ৪ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। আদেশ দেওয়ার পরপরই এজলাসে দুপক্ষের আইনজীবীদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এ মামলায় গত সোমবার বেগম জিয়া হাইকোর্ট থেকে ৪ মাসের জামিন পেলেও সুপ্রিম কোর্টে দুদক ও রাষ্ট্রপক্ষের আবেদনে থমকে যায় তার মুক্তি। এর আগে গতকাল বেগম জিয়ার জামিন স্থগিত চেয়ে দুদক ও রাষ্ট্রপক্ষের আলাদা আবেদনে কোনো আদেশ দেননি চেম্বার বিচারপতি। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি বেগম জিয়াকে ৫ বছরের কারাদণ্ড ও ২ কোটি ১০ লাখ টাকা অর্থদণ্ড দেন বিচারিক আদালত। আদালত আমাদের কথা শুনলেন না শুনে বললেন যে আগামী রোববার পর্যন্ত স্টে থাকবে এবং আগামী রোববার সিপি ফাইল করা হবে। আমরা এই আদেশে অত্যন্ত ব্যথিত। আশা করি রোববার দিন আদালত অন্তত আমাদেরকে শুনবেন। হাইকোর্টের জামিন আদেশ স্থগিত করেছে মাননীয় আপিল বিভাগ এবং আমাদেরকে ডাইরেকশন দিয়েছে রোববারের মধ্যে রেগুলার লিভ টু আপিল ফাইল করতে হবে। আজকে যদি আমরা দুপুরের মধ্যে সার্টিফাইড কপি পেয়ে যাই আজকে এবং কালকে, আমরা আজকে যদি না পারি কালকে সকালের মধ্যে আমরা লিভ টু আপিল দাখিল করে দিব।
এই মুহূর্তে হাইকোর্ট প্রাঙ্গণে আছেন রিপোর্টার আফজাল হোসেন। এ বিষয়ে আরো জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আফজাল, শাফিন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত রোববার বেগম জিয়াকে 4 মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন হাইকোর্ট। তো সেই এর পরের দিন অর্থাৎ সোমবার বেগম জিয়ার জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ এবং দুদক আলাদা দুটি আবেদন করেছিলেন। তো গতকাল চেম্বার আদালত সেই রাষ্ট্রপক্ষ এবং দুদকের আবেদনের উপর কোনো আদেশ না দিয়ে আজকে আপিল বিভাগে শুনানির জন্য পাঠিয়েছিলেন। তো আপিল বিভাগে আজকে এই দুটি আবেদনই শুনানির জন্য 1 নম্বর এবং 2 নম্বর কার্যতালিকায় ছিল। সকাল 9টার দিকে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ বেগম জিয়ার মামলার এই আবেদনটি শুনানির জন্য বসেন। তো শুনানির শুরুতেই দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম সরকার তিনি বেগম জিয়ার জামিন স্থগিত চেয়ে বক্তব্য দেন। এরপরই মূলত আদালত বেগম জিয়ার জামিন রোববার পর্যন্ত স্থগিত করে দেন এবং বলেন যে ওই দিন দুদক যে আবেদনটি করেছে সেই আবেদনটি নিয়মিত আকারে আবারও নতুন করে আবেদন করার জন্য বলেছেন। আর এটি একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে যে বেগম জিয়ার আইনজীবীরা অভিযোগ করছেন তারা এই যে জামিন স্থগিত যে হয়ে গেল, স্থগিত হওয়ার আগে বেগম জিয়ার আইনজীবীরা তাদেরকে শুনানি করার কোনো সুযোগ দেননি বলে আদালতের কাছে তারা অভিযোগ করেছেন। যদিও আদালত বলেছেন এ বিষয়ে আবার রোববার শুনানি হবে, এর আগে শুনানি করার কোনো দরকার নেই। তখন বেগম জিয়ার আইনজীবীরা আদালতের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় করেন, আদালতও বিভিন্ন কথাবার্তা বলেন। যদিও শুনানিতে এগুলো হয়েই থাকে, তারপরেও বলা চলে যে আগামী রোববার পর্যন্ত বেগম জিয়ার জামিন স্থগিত হয়ে গেছে এবং ওই দিন বেগম জিয়ার জামিন স্থগিত চেয়ে দুদক যে আবেদন করেছে সেই দুদকের আবেদনটি নিয়মিত আকারে আবার নতুন করে আবেদন করতে দুদককে বলা হয়েছে। দুদকের আইনজীবীর দাবি ছিল যে বেগম জিয়ার জামিন স্থগিত করে যে জামিন দিয়ে যে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন সেই আদেশের কপি তারা এখনো পান নাই, যার কারণে তারা আদালতকে বিষয়টি জানিয়েছেন যে সেই বিষয়টি জানানোর পরে মূলত আদালত রোববার পর্যন্ত বেগম জিয়ার জামিন স্থগিত করেছেন। তো এই ছিল হাইকোর্ট থেকে বেগম জিয়ার জামিন স্থগিতের বিষয়ে সবশেষ খবর। রাজধানীর খিলগাঁওয়ের ত্রিমোহনীতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত 15 জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান রাত 10:45টার দিকে স্বাধীন পরিবহনের একটি বাস 20 থেকে 22 জন যাত্রী নিয়ে মোহাম্মদপুর থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার যাচ্ছিল। পথে খিলগাঁওয়ের নন্দীপাড়ার ত্রিমোহনী ব্রিজে উঠতে গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এ সময় বাসের ভেতরে থাকা 15 জন যাত্রী আহত হন। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। এর মধ্যে আহত 2 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ত্রিমোহনী ব্রিজের ঢালে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেছে। তাৎক্ষণিক ঘটনাস্থলে আসি, স্থানীয় লোকজন সহায়তায় যাত্রী যারা ছিল তাদেরকে আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে আলরাজি ফরাজিতে প্রেরণ করি। এক যাত্রী বলছে যে গাড়িটা ড্রাইভার নাকি টিভি দেখতেছিল, টিভি দেখার দিক তাকাই, টিভি চালু অবস্থায় ছিল, টিভির দিক তাকাইছে, তাৎক্ষণিক নাকি নিয়ন্ত্রণ হারাই ফেলাইছে। বরিশাল ও ঝালকাঠি বাস মালিক সমিতির দ্বন্দ্বের জেরে বাস ধর্মঘটের ডাক দিয়েছে বরিশাল পটুয়াখালী বাস মিনিবাস মালিক সমিতি। ভোর 6টা থেকে ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর সহ 6টি জেলার সঙ্গে বরিশালের বাস চলাচল বন্ধ আছে। এতে চরম দুর্ভোগের মধ্যে পড়েছে যাত্রীরা। বরিশাল পটুয়াখালী বাস মিনিবাস মালিক সমিতির অভিযোগ, প্রায় 3 মাস ধরে বরিশালের বাস ঝালকাঠিতে ঢুকতে দেয় না ঝালকাঠি বাস মিনিবাস মালিক সমিতি। এতে বরিশালের বাস দক্ষিণ পশ্চিমাঞ্চলে যেতে পারছে না। অবিলম্বে দক্ষিণ পশ্চিমাঞ্চলে বরিশালের বাস চলাচলের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে বরিশাল পটুয়াখালী বাস মিনিবাস মালিক সমিতি। এদিকে ঝালকাঠি বাস মিনিবাস মালিক সমিতির পাল্টা অভিযোগ, বরিশালের উপর দিয়ে তাদের কোনো বাস চলতে দেওয়া হয় না। আমি ঢাকা থেকে আসছি মঠবাড়িয়া যাব, কিন্তু এখানে আসার পর তো দেখতেছি যে বাস মালিকরা নাকি ধর্মঘট ডাকছে। সমস্ত গাড়ি বন্ধ, এখন যাবো কেমন করে, যাওয়ার কোনো পথ নাই, চরম দুর্ভোগে পড়ছি। ও আমার এক নানি আর মামি মারা গেছে, আমি সেখানে যাব, কিন্তু এখন সেখানে আমি যাইতে পারতাছি না। গাড়ির সমস্যার সমাধান হোক, এটি আমরা চাই। দীর্ঘদিন ধরে পশ্চিম অঞ্চলে বরিশালের কোনো গাড়ি প্রবেশ করতে দেয় না। ঝালকাঠি জেলায় নির্বিঘ্নে যারা গাড়ি চলাচল করতে পারে, যতক্ষণ পর্যন্ত করতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে। যে ধর্মঘট ডেকেছে সম্পূর্ণ অযৌক্তিক। তার কারণ তারাই ঝালকাঠি মালিক সমিতিকে কোনো রাস্তায় ব্যবহার করে দিচ্ছেন না। আগুন লাগার পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসকে যত দ্রুত পাওয়া যায় ঠিক সেভাবে পাওয়া যায় না গ্যাস ও বিদ্যুতের মতো সেবা সংস্থাগুলোকে। এ কারণে আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। সম্প্রতি মিরপুরের বস্তিতে লাগা অগ্নিকাণ্ডের ঘটনায়
এমনটাই অভিযোগ করেছে ফায়ার সার্ভিস। আতিকুর রহমান তমালের রিপোর্ট। মুহূর্তেই সর্বশান্ত করে দেওয়া এক দুর্যোগের নাম অগ্নিকাণ্ড। রাজধানী ঢাকার মতো জনবহুল ও ঘিঞ্জি শহরের বাসিন্দাদের জন্য আগুন এক আতঙ্কের নাম। আগুন লাগার পর সবার আগে ছুটে যান দমকল কর্মীরা, কিন্তু দুর্ঘটনা কবলিত স্থানে যদি গ্যাস ও বিদ্যুতের লাইন দ্রুত বন্ধ করা না যায় তবে সেই আগুন সব ভয়াবহতা ছাড়িয়ে যায়। ঠিক এমনটাই ঘটেছে সম্প্রতি মিরপুরের বস্তির আগুনে। সেবা সংস্থাগুলো বিশেষ করে তিতাসের বিরুদ্ধে এই অভিযোগ এনেছে ফায়ার সার্ভিস। গ্যাসের আগুনটা আমাদেরকে ব্যাক পেতে হয়েছে, আরো কুইক রেসপন্স যদি পেতাম আমরা আরো আগে অগ্নিকাণ্ডটি আমরা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হতাম। অবশ্য অভিযোগ অস্বীকার করে নিজেদের বক্তব্য জানিয়েছে তিতাস। আমার জানা মতে ওই যে এলাকাটাতে আগুন ধরছে অনেক গ্যাস সংযোগ নাই। নিয়ারেস্ট বাসাগুলিতে আমরা গ্যাস সংযোগগুলি বন্ধ করে দিয়েছি এবং সস বন্ধ করে দিয়েছি। তার মানে কি বস্তিতে কোনো গ্যাসের লাইন ছিল না? না। যদিও মিরপুরের ওই বস্তি ঘুরে একাধিক পুড়ে যাওয়া ঘরে গ্যাসের সংযোগ পাওয়া গেছে, তবে সেটি অবৈধ সংযোগ কিনা তা হয়তো অন্য গল্প। একদিকে দমকল বাহিনীর অভিযোগ, অন্যদিকে তিতাসের অস্বীকার। এর মধ্যে কোনো দায়িত্ব এড়ানোর বিষয় রয়েছে কিনা সেটি হয়তো অনুসন্ধানের বিষয়। তবে এর মধ্য দিয়ে যা হয়েছে তা হলো মিরপুরে আগুনে পুড়ে ইতিমধ্যেই ঘর হারা হয়েছেন 20,000 মানুষ। নগর পরিকল্পনাবিদরা বলছেন দুর্যোগ মোকাবিলায় সব সেবা সংস্থার সমন্বয়ে একটি মনিটরিং টিম গঠন করা উচিত, যারা দুর্যোগে একসাথে কাজ করবে। মিরপুরের বস্তির অগ্নিকাণ্ডে এটি পরিষ্কার হয়েছে, যদি শুধুমাত্র গ্যাস এবং বিদ্যুতের সমন্বিত দ্রুততম সময়ে রেসপন্সটা আমরা পেতাম তাহলে হয়তো এই দুর্যোগটা এবং তার ক্ষতি আমরা নিয়ন্ত্রণ করতে পারতাম। সমন্বিতভাবে দুর্যোগ মোকাবিলার প্রয়োজনীয়তার কথা স্বীকারও করেছেন অনেকে। ইউটিলিটি সব সেক্টরকে এক ছাদের নিচে আনতে পারলে নিঃসন্দেহে সবকিছু অনেক বেটার সার্ভিস পাওয়া যাবে বলে আমার মনে হয়। অবশ্য অনেকেই বলেন এ ধরনের চিন্তাভাবনা করা হয়েছে অনেক আগেই। সমন্বিতভাবে দুর্যোগ মোকাবিলার জন্য কমিটিও আছে, তবে সেই কমিটি কোথায়, কিভাবে, কখন কাজ করে বা কমিটির সঙ্গে যোগাযোগের উপায় বা কি তা অন্তত জনগণ জানে না। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। গত 200 বছরে রংপুর দিনাজপুর অঞ্চলে অস্তিত্ব হারিয়েছে 30টি নদী, মরতে বসেছে আরও 70টি। উজান দেশে উৎপত্তি হলেও বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশন জিআরসির তালিকায় নেই 12টি নদীর নাম। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। নালা বা নর্দমার মতো এটি দেখে বোঝার উপায় নেই একদিন প্রমত্তা নদী ছিল। নদীর ধারে নোঙর করত দেশ বিদেশের বড় বড় জাহাজ। সেই ঘাট ঘিরে গড়ে উঠেছিল কোলাহলমুখর বিশাল বন্দর, যে বন্দরে গোড়াপত্তন আজকের শহর রংপুরের। কিন্তু সেই ইতিহাস নদীর নাম নিয়ে বিভ্রান্তি। এটা আগের থেকেই আমরা জ্বালিয়ে আসতেছি, ছোটবেলা থেকেই জ্বালতেছি। এটা সেবা সুন্দরী খাল। এই যখন এই নদী পূর্বীর নদী ছিল, এইখান থেকে মাছ ব্যবসা বাণিজ্য উৎপত্তি হয়েছে এবং এখানে বাজার হয়েছে। এখানে শুনেছি যে এখানে বড় বড় জাহাজ এবং পাথর উত্তোলন করা হতো। রিভারাইন পিপলের গবেষণায় ইছামতি নদীর তীরে গড়ে উঠেছে রংপুরের সভ্যতা। 200 বছর আগেও এই অঞ্চলে প্রবাহমান ছিল শত নদী, যার 30টি অস্তিত্ব হারিয়েছে। মরমর আরো প্রায় 70টি। তাই নদীগুলো রক্ষার করুণ আকুতি। এই অঞ্চলে যে মানুষ এই নদী নিয়ে বিভ্রান্ত, তাদেরকে প্রকৃত ইতিহাসটি জানানো এবং একই সাথে এই নদীর যে দখলের যে প্রবণতা, সেটিকে এই মুহূর্তে বন্ধ করাটা খুব জরুরি। তার স্মৃতিকে বাঁচিয়ে রাখতে হলে, আমাদের চিন্তাশীল বুদ্ধিভিত্তিক রাষ্ট্র গঠন করতে হলে আমাদের সরকারকে এই ক্ষেত্রে একটা অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সারা বছর ব্রহ্মপুত্র, মহানন্দা, ধরলা, আত্রাই, গঙ্গাধর আর দুধকুমর নদীতে ন্যূনতম প্রবাহ থাকে। তিস্তা সহ বাকি সব পরিণত হয়েছে মৌসুমী নদীতে। সামান্য পানির প্রয়োজনেও তাই করতে হয় চাতক প্রতীক্ষা। যেহেতু অন্য দেশে নদীটা, ওই দেশের সাথে আমাদের যখন কন্ট্যাক্ট হবে সেই অনুপাতে আমরা টার্গেট ঠিক করি। ভারতের সঙ্গে 54টি অভিন্ন নদীর 18টি রংপুর দিনাজপুর অঞ্চল হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। কিন্তু ফুলকুমার, গঙ্গাধর, সানিয়াজান, গিদারি, চাওয়াই, বেরং, ভেড়াই, সিঙ্গিমারি সহ 12টি নদীর নাম নেই জিআরসির তালিকায়। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। মাদারীপুর শহরের পাশের খালটি ভরাট করে শতাধিক অবৈধ স্থাপনা গড়ে তুলেছে ভূমিদস্যুরা। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হলেও চলমান রয়েছে অবৈধ স্থাপনা নির্মাণ কার্যক্রম। অবশ্য ইউনিয়ন ভূমি অফিস জানায় অবৈধ দখলদারদের তালিকা প্রস্তুত করা হয়েছে। আর শিগগিরই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পুনরায় খালটি খননের কথা জানালেন জেলা প্রশাসক। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের পাঠানো তথ্য আর শাহাদাত আকনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
মাদারীপুর শহরের কোল ঘেঁষে পুরনো ট্রলার ঘাট থেকে শহরের কাঠপট্টি পর্যন্ত 900 ফুট দীর্ঘ ও 50 ফুট প্রস্থ খালটির এখন নেই কোনো অস্তিত্ব। 30 বছরেরও বেশি সময় ধরে এই খালটি দখলদারদের হাতে। খাল ভরাট করে নির্মাণ করা হয়েছে আধা পাকা সহ বহুতল ভবন। খালটি ভরাটের কারণে বৃষ্টির পানি নামতে না পারায় পুরো শহর তলিয়ে থাকে ঘন্টার পর ঘন্টা। দখলদাররা বলছেন ময়লা ও আবর্জনা পড়ে খালটি ভরাট হয়ে গেছে, আর খালের আশপাশের লোকজন অনুমতি ছাড়াই দখলে নিয়েছেন পুরো খালটির। জায়গাটা খাল ছিল, এখন বাড়িঘর এসে দোকান এসে বসতি হয়ে গেছে। এখন খালের বড় জায়গাটা রয়ে গেছে, এটা যার ভাবে বাড়ির মাথায় হারাই দখল পজিশনে আছে। এখন খালের অস্তিত্ব নাই। আমরা চাই এটা সুন্দর হোক এবং দুই পাশ দিয়ে রাস্তা হোক, সরকারি সম্পত্তি পুনরুদ্ধার হোক। ইউনিয়ন ভূমি কর্মকর্তা জানান, কোনো অনুমতি ছাড়াই প্রভাবশালীরা এই খালটি ভরাট করে গড়ে তুলেছে অবৈধ স্থাপনা। খালটা বর্তমানে বন্ধ হয়ে গেছে, বিভিন্ন পাবলিক অবৈধভাবে দখল করে সেখানে বাড়িঘর করছে। উপজেলা ভূমি অফিস থেকে একজন সার্ভেয়ার নিয়ে ওটাকে পরিমাপ করি এবং ওই অবৈধ দখলদারদের তালিকা করি। খালটি উদ্ধার করে পুনরায় খননের মাধ্যমে এর নাব্য ফিরিয়ে আনার পাশাপাশি দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা। মোট 100 জনকে চিহ্নিত করেছি, এর মধ্যে তাদের বিরুদ্ধে আমরা উচ্ছেদ মামলা রুজু করেছি। আমরা 7 দিনের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য তাদেরকে নোটিশ দিয়েছি। এর মধ্যে কেউ আপত্তি উপস্থাপন করেছেন, আমরা শুনানি গ্রহণের মাধ্যমে তাদেরকে শুনে তাদের কাগজপত্র দেখে আমরা ফাইনালি তাদেরকে উচ্ছেদের ব্যাপারে কার্যক্রম গ্রহণ করছি। মাদারীপুর পৌরসভা সদরের পাঁচখোলা ও রাস্তি ইউনিয়নের সাথে সংযুক্ত এই খালটির পুরো অংশই ভরাট হয়ে গেছে। খালটির দখলকারী অন্তত 100 জনের বিরুদ্ধে উচ্ছেদ মামলা করে নোটিশ দিয়েছে জেলা প্রশাসন। সময় সংবাদ, মাদারীপুর। সিরাজগঞ্জের তারাস ও রায়গঞ্জ উপজেলা নিয়ে সিরাজগঞ্জ 3 আসন। চলনবিল অধ্যুষিত এলাকাটি বিএনপির শক্ত ঘাঁটি হলেও 2008 সাল থেকে আসনটি দখলে রেখেছে আওয়ামী লীগ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বড় দুদলই। আওয়ামী লীগের নেতারা বলছেন, বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের জন্যই জনগণ আবারও তাদের পক্ষে রায় দেবে। অন্যদিকে বিএনপি তার হারানো আসনটি দখলে নিতে ভোটারদের মন জয়ে তৎপর। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। মৎস্য ও শস্য ভাণ্ডার হিসেবে খ্যাত চলনবিল, আর এই চলনবিল অঞ্চলের তারাস ও রায়গঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিরাজগঞ্জ 3 আসন। 1991, 1996 এবং 2001 সালের 3টি নির্বাচনে টানা 3বারই জয় পায় বিএনপি। অন্যদিকে 2008 ও 2014-তে এই আসনে বিজয়ী হয় আওয়ামী লীগের প্রার্থী। বর্তমান সরকারের টেকসই উন্নয়ন ও উন্নত যোগাযোগ নিশ্চিত করায় ভোটাররা আবারও তাদের পক্ষে রায় দিবে বলে মনে করছেন আওয়ামী লীগের নেতারা। ইউনিয়ন আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগকে নির্বাচনী পুরা প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের দলীয় সিদ্ধান্ত হয়েছে, আমরা কাজও করছি। শেখ হাসিনার প্রতি এত আকৃষ্ট এবার জনগণ যে শেখ হাসিনার প্রতি চিন্তা করে নৌকা প্রতীককে বিজয় করার জন্য এই তারাস রায়গঞ্জ সলঙ্গার মানুষ উদ্গ্রীব আছে। 2008 সালে নির্বাচনে হারানো আসনটি ফিরে পেতে বিএনপি নতুন আমেজে ভোটারদের মন গোছানোর চেষ্টা করছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে আসনটি ফিরে পাওয়ার আশাবাদী তারা। বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে আমাদের যে সংগঠন রয়েছে সেগুলো আমরা আগামী নির্বাচনে যাওয়ার জন্য সে বিষয়ে আমরা সংগঠন শক্তিশালী করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা ওয়ার্ড এবং ইউনিয়ন কমিটি এবং থানা কমিটি আমরা সংগঠিত আছি। ইনশাল্লাহ আমরা যে কোনো মুহূর্তে নির্বাচন করলে আমরা নির্বাচন করার জন্য প্রস্তুত আছি। ভোটাররা বলছেন, ব্যবসা বাণিজ্যের সুষম পরিবেশ, কৃষি পণ্য নির্ভর শিল্প প্রতিষ্ঠান সহ এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে যিনি এগিয়ে আসবেন তার পক্ষেই রায় দিবেন। রায়গঞ্জ, তারাস, সলঙ্গার উন্নয়ন যত ভালো হয়, রাস্তাঘাট ভালো হয়, আমরা এই সুবিধা চাই, এই ধরনের লোক আমরা চাই। যে এলাকার উন্নয়ন করবে, যে এলাকার কাজ করবে, যে জনগণের পাশে থাকবে, দরিদ্র মানুষের পাশে থাকবে, তাকে আমরা ইনশাল্লাহ ভোট দেবো। মানুষের মতো ব্যবহার পাওয়া যায়, তাকে আমরা নিশ্চয়ই ভোট দেবো। আর লিয়াজা ভোট দিলাম, মাইরে ধরে খায় 2তলা 4তলা দিল, সে কারণে আমরা চাই না তাকে। এই আসনের মোট ভোটার 3,71,162 জন, যার মধ্যে নারী 1,85,667 জন ও পুরুষ ভোটার 1,85,495 জন। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। নেপালের ত্রিভুবন বিমানবন্দরে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করেছে সাধারণ নাগরিকরা। মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করেন তারা। এতে নিহতদের অনেক স্বজন ও পরিচিত জনেরা অংশ নেন। এছাড়া বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিরা অংশ নিয়ে শোক প্রকাশ করেন। মোমবাতি জ্বালানোর আগে তারা 1 মিনিট নীরবতা পালন করেন।
নেপালে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। মঙ্গলবার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে পাঠানো এক শোক বার্তায় হতাহতের শিকার ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানান জাতিসংঘ মহাসচিব। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেনকে পাঠানো বার্তায় মহাসচিবের ক্যাবিনেট চিফ মারিয়া লুইজারো নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে মর্মান্তিক দুর্ঘটনায় শোকাহত বাংলাদেশিদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন। খবর নিদাহাস ট্রফি। নিজেদের তৃতীয় ম্যাচে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এ ম্যাচে কালো ব্যাজ পরে খেলবে টাইগাররা। ভারতের বিপক্ষে প্রথম টি-20 জয়ের আশা অধিনায়ক মাহমুদুল্লাহর কণ্ঠে। অন্যদিকে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় টিম ইন্ডিয়াও। কলম্বোর প্রেমাদাস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7:30টায়। শ্রীলঙ্কা থেকে নুরুল আলম নয়নের ক্যামেরায় আরো জানাচ্ছেন মাকসুম আলম খান। পৃথিবীর যে কোনো জায়গায় অবস্থানরত বাংলাদেশের হৃদয় হঠাৎ মোচড় দিয়ে ওঠে। নেপালের ভয়াবহ বিমান দুর্ঘটনা আচ্ছন্ন করে রেখেছে বাংলাদেশ দলকেও। নিহতদের স্মরণে ভারতের বিপক্ষে ম্যাচে কালো ব্যাজ পরে মাঠে নামবে টাইগাররা। খুবই বেদনাদায়ক এবং আমাদের টিমের তরফ থেকে সম্পূর্ণ সমবেদনা ওনাদের পরিবার এবং তাদের সবাইকে। বৃষ্টির বাধায় নির্ধারিত সময়ে অনুশীলন শুরু করতে পারেনি টিম বাংলাদেশ। আগের দিন মাঠ অনুপযোগী থাকায় অনুশীলন করাই হয়নি। তবে নিদাহাস ট্রফির ফাইনালে ওঠার মিশনে প্রতিপক্ষ যখন ভারত, এদিন আর প্রস্তুতিতে ঘাটতি রাখতে চায়নি মাহমুদুল্লাহরা। পরিসংখ্যান বলে টি-20তে ভারতের বোলারদের সামনে খুব একটা উজ্জ্বল নয় টাইগারদের ব্যাটিং। এই প্রতিপক্ষের বিপক্ষে এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় সংগ্রহ 155। তাই ভারতীয় বোলারদের নিয়ে বাড়তি সতর্ক বাংলাদেশ। ইন্ডিয়ান বোলারদের কথা যদি বলেন, যে তারাও আপনি যেটা বললেন পেস বোলাররা গতকালকে বেশ কয়েকটা উইকেট নিয়েছে, অবশ্যই ভালো বল করেছে, বাট এনি গিভেন ডে যে ভালো পারফর্ম করবে, যে ভালো স্কিল এক্সিকিউট করতে পারবে, মেনলি ওই কথা, যে সেটা ব্যাটিং হোক, বোলিং হোক বা ফিল্ডিং হোক, ভালো স্কিলসগুলো যারা এক্সিকিউট করতে হবে তারাই বেস্ট রেজাল্টটা পাবে। সংবাদ সম্মেলন কক্ষ থেকে এই অনুশীলন মাঠ, সবখানে একটা গুমোট ভাব। নেপালের মর্মান্তিক ঘটনার শোক ছুঁয়ে গেছে গোটা দলকে, কিন্তু শোকই তো কখনো কখনো শক্তিতে পরিণত হয়। আর সেটা হলে ভারতের বিপক্ষে প্রথম টি-20 জয়টাও অসম্ভব হবে না টাইগারদের জন্য। কলম্বোর প্রেমাদাস স্টেডিয়াম থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ, শ্রীলঙ্কা। ভারতের বিপক্ষে নিদাহাস ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ, এ নিয়ে ব্যাপক কৌতূহল দর্শক হৃদয়। ভারতের বিপক্ষে ইনিংস কম্বিনেশন ভাঙছে টাইগাররা। পেস বোলিং বিভাগ ও ব্যাটিংয়ে আসবে দুটি পরিবর্তন। বিভিন্ন সূত্রে জানা গেছে পেসার তাসকিন আহমেদের পরিবর্তে সুযোগ পেতে যাচ্ছেন বাহাতি পেসার আবু হায়দার রনি। এছাড়াও ব্যাটিংয়ে নিয়মিত ব্যর্থ সাব্বিরের জায়গায় সুযোগ দেওয়া হতে পারে আরিফুল হককে। টিম ম্যানেজমেন্ট 6 ব্যাটসম্যান 5 বোলার নিয়ে দল সাজানোর পক্ষে সিদ্ধান্ত নিতে পারে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ময়নাতদন্তের পরই বিমান দুর্ঘটনায় নিহতদের লাশ দেশে এনে শনাক্ত করা হবে। কাঠমান্ডুতে ব্রিফিংয়ে বিমানমন্ত্রী, সেনা প্রধানের সঙ্গে বৈঠক। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার জামিন রোববার পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। এজলাসে দুপক্ষের আইনজীবীদের উত্তপ্ত বাক্য বিনিময়। অগ্নিকাণ্ডে দীর্ঘ সময়েও দেখা মেলে না গ্যাস ও বিদ্যুৎ সেবা সংস্থাগুলোর। আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের, বেড়ে যায় ক্ষয়ক্ষতি। গত 200 বছরে রংপুর দিনাজপুর অঞ্চলে অস্তিত্ব হারিয়েছে 30টি নদী, মরতে বসেছে আরো 70টি। নদীগুলো রক্ষার আকুতি পরিবেশবিদ সহ সবার। এবং নিদাহাস ট্রফিতে নিজেদের তৃতীয় ম্যাচে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে কালো ব্যাজ পরে খেলবেন টাইগাররা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়াই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। যে কোনো বাংলা লিঙ্ক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।